প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আপনাদেরকে যে অধ্যায় থেকে অঙ্ক করাবো সেটি হলো কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট, এই অধ্যায় থেকে। আর এই অধ্যায়টি প্রিন্সিপালস অফ ফিনান্স এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এই দুই সাবজেক্টেই আছে। আর যে অঙ্কটি এখন আমি আপনাদেরকে করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস অনার্স 2006-এ এসেছিল। তো চলুন বন্ধুরা অঙ্কটি পড়ে আসি। এই কোম্পানি নিডস টাকা 8 লাখ টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস ইমিডিয়েটলি। বলেছে একটি কোম্পানির 8 লাখ টাকা প্রয়োজন তার চলতি মূলধনের জন্য। ইট হ্যাজ দ্য ফলোয়িং অল্টারনেটিভ সোর্স, এবং তার অল্টারনেটিভ উৎসগুলো নিচেই দেওয়া হলো। 1 দেখেন, দ্য কোম্পানি ক্যান বাই টাকা 10 লাখ অফ র মেটেরিয়ালস অন টার্ম 330 নিট 90। বলা হয়েছে যে একটু কোম্পানিটি 10 লক্ষ টাকার র মেটেরিয়াল কিনতে পারবে, তবে শর্ত হলো 330 অর্থাৎ 30 দিনের ভিতর পরিশোধ করলে 3% বাটা পাবে। তবে অবশ্যই তাকে 90 দিনের ভিতর মূল্য পরিশোধ করতে হবে। এটা একটা অল্টারনেটিভ। আরেকটি হলো 2 নম্বর, দেখেন এ ব্যাংক উইল লেন্ড, একটি ব্যাংক তাকে ধার দেবে 10 লাখ অ্যাট 13% ইন্টারেস্ট, 13% সুদে, উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স। তো ব্যাংক অবশ্যই কম্পেনসেটিং ব্যালেন্স রাখবে 20%। ইন্টারেস্ট রেট পেইড ইন অ্যাডভান্স, এবং ইন্টারেস্টটাও তারা অগ্রিম কেটে রাখবে। এরপর দেখেন 3 নম্বর অল্টারনেটিভে বলা হয়েছে টু ইস্যু কমার্শিয়াল পেপার টাকা 10 লাখ অফ 6 মান্থ পিরিয়ড অ্যান্ড নিড সেলস ভ্যালু অফ টাকা সেলস ভ্যালু ইজ টাকা 9,50,000। রিকোয়ার্ডে বলা হয়েছে হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ অ্যান্ড হোয়াই। বলেছে কোন অল্টারনেটিভ কোম্পানি পছন্দ করবে এবং কেন। তো দেখেন তাহলে আমাদের অবশ্যই কোন অল্টারনেটিভটা ভালো এটা আমাদের বুঝতে হলে অবশ্যই 3টারই ব্যয় বের করতে হবে। যার ব্যয়ের হারটা কম সেটাই আমরা গ্রহণ করব। তার জন্য আমাদের প্রথমে যেটা কমার্শিয়াল কস্ট অফ ট্রেড ক্রেডিট যেটা আছে সেটা করতে হবে। কারণ আমরা জানি ধারে ক্রয়ের ফলে যে শর্ত দেয় সেই শর্তটা যদি আমরা গ্রহণ না করি, অর্থাৎ যে অফারটা, তাহলে আমাদের যে ব্যয় হয় তার নামই হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো আমাদের প্রথমে আগে কস্ট অফ ট্রেড ক্রেডিট করতে হবে। তো আমরা শুরু করি। আমরা 1 নম্বর মেথড কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো কস্ট অফ ট্রেড ক্রেডিট আমরা এপিআর দিয়ে প্রকাশ করব। তো আমাদের এখানে দেখেন এপিআর কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র হলো সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এটা আমাদের সূত্র। তো আমাদের হেয়ার দিয়ে সব দেখাই দিতে হবে। এখানে হেয়ার দেখেন আমাদের সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট, মানে যে 30 দিনের ভিতর পরিশোধ করলে আমরা যে অফারটা পাচ্ছি সেটা হলো 3% ছাড় পাবো বাটা। তাহলে আমাদের এখানে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট হলো 3। এরপরে দেখেন আমাদের ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ যে কয়দিনের মধ্যে অবশ্যই আমার মূল্য পরিশোধ করতে হবে, যেটা হলো 90। তার মানে আমাদের এখানে ক্রেডিট পিরিয়ড হলো 90। আর ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ যে কয়দিনের ভিতর মূল্য পরিশোধ করলে আমি এই বাটাটা পাবো, অর্থাৎ আমাদের এখানে 30 ডেজ এইটা। এবার দেখেন আমরা এই মানগুলো বসাই। সিডিআর আমাদের এখানে 3, নিচে 100 মাইনাস 3 ইন্টু 360, আর দেখেন সিপি আমাদের এখানে 90 আর ডিপি হলো 30 ইন্টু 100। এবার দেখেন 100 থেকে 3 বাদ দিলে আমাদের 97 ইন্টু 360 ডিভাইডেড, দেখেন 90 থেকে 30 বাদ দিলে আমাদের 60 ইন্টু 100। এবার দেখেন 3কে 97 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা আমরা আগে আমাদের এখানে দেখেন ভাগ করে বসে আমরা একবারে গুণ করব, সেটাও পারি। আবার আমরা উপরে গুণ করে নিচেরটা দিয়ে ভাগ করলে হবে। তো দেখেন 3কে যদি 97 দিয়ে আমরা এটা কিন্তু দেখেন আমরা একটু ব্যতিক্রমটাই করি, এটা দিয়ে এটার গুণ করি, নিচের দুইটা দিয়ে নিচেই গুণ করে তারপরে ভাগ করি, একই কথা হবে। তো দেখেন 3 দিয়ে যদি আমরা 360কে গুণ করি, দেখেন 3 0 0 3 6 18 8, হাতে থাকে 1, 3 3 9 আর 1 10, 10-এর 10 বসলো। আর নিচে দেখেন 97কে আমরা 60 দিয়ে ভাগ করব। তো 0 6 7 42 2, হাতে থাকে 4, 6 9 54 আর 4 কত আমাদের 60, 58 হয় 54, 6 9 54 আর আগের হলো 4, তার মানে 58 হয় ইন্টু 100। এবার দেখেন 1080কে 5820 দিয়ে ভাগ করব, তার সাথে আমরা 100 দিয়ে গুণ করব, আর করলে আমাদের যেটা আসে সেটা হলো 18.56%। এটাই ছিল আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট।
এবার দেখেন আমাদের হলো কমার্শিয়াল পেপারের কথা, সরি ব্যাংক লোনের কথা বলা হয়েছে। আর ব্যাংক লোনের দেখেন আমাদের কি বলা হয়েছে একটু আমরা পড়ে আসি। এ ব্যাংক উইল লেন্ড টাকা 10 লাখ, বলা হয়েছে ব্যাংক 10 লক্ষ টাকা আমাদের ঋণ দেবে, যেখানে আমাদেরকে অ্যাট 13% ইন্টারেস্ট, 13% সুদে, উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স, মানে ব্যাংক লোন দেওয়ার পর যে পরিমাণ টাকা আগেই কেটে রাখে অগ্রিম, সেটাকে বলা হয় কম্পেনসেটিং ব্যালেন্স। তার মানে আমাদের 20% কম্পেনসেটিং ব্যালেন্স। আর ইন্টারেস্টটা ব্যাংক অর্থাৎ যখন আমাকে লোন দিচ্ছে তখনই তাকে এই ইন্টারেস্টটা আগে পেমেন্ট করে দেওয়া হচ্ছে, তার মানে ইন্টারেস্টটা রেখে বাকি টাকা আমাকে পেমেন্ট করছে। তো এটা ছিল আমাদের হলো ব্যাংক লোনের কথা। তো আমাদের ব্যাংক লোনের আমরা লিখবো কস্ট অফ ব্যাংক লোন। তো আমরা 2 নম্বর এটা আমাদের কস্ট অফ ব্যাংক লোন। তো দেখেন কস্ট অফ ব্যাংক লোনটাও আমরা এপিআর দিয়ে প্রকাশ করব। তো এপিআর দেখেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই ব্যাংক লোনের এপিআর এবং ইআইআর একই হবে যদি এখানে ম্যাচুরিটি পিরিয়ড 1 বছর হয়। তো এটা আমাদের এখানে ম্যাচুরিটি পিরিয়ডের কথা বলা নেই, তাহলে আমাদের এখানে 1 বছরের অঙ্ক, যেখানে আমাদের সূত্র হবে ইন্টারেস্ট ডিভাইডেড পি মানে যে লোনের পরিমাণ, আর সিবি মানে কম্পেনসেটিং ব্যালেন্স, আর আইটি ইন্টারেস্ট ইন্টু 100। দেখেন এখানে কোনো ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া নেই, তাই ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া না থাকলে আমরা এখানে 360 ডিভাইডেড ম্যাচুরিটি পিরিয়ড ওটা আমরা লিখি না। আর যদি ম্যাচুরিটি পিরিয়ড আমাদের 1 বছর হয়ে থাকে তাও আমরা লিখি না। তো আমরা এখানে দেখেন ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া নেই, সেজন্য আমরা এখানে ধরে নিয়েছি এটা 1 বছরের অঙ্ক, আমরা তাই ম্যাচুরিটি পিরিয়ড দেয়নি। আর ম্যাচুরিটি পিরিয়ড যদি 1 বছর হয় তাহলে এপিআর এবং ইআইআর তখন একই হয়, তার মানে একই সূত্র প্রয়োগ করে করা যায়। তো এটা আমরা ইআইআর বলেও লিখতে পারি। তো দেখেন এবার আমাদের হেয়ার দিয়ে এখানে লিখতে হবে হেয়ার। এখানে পি বলতে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, যে পরিমাণ লোনটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা, মানে ব্যাংক যে পরিমাণ টাকা আমাদের লোন দেবে। আর আই বলতে ইন্টারেস্ট অর্থাৎ সুদ। তো আমরা দেখেন সুদ এখানে কাটবো, সুদের হার ছিল আমাদের 13%। তো 13% যদি আমরা কাটি তো 1 লাখ, দেখেন 13%, তার মানে আমাদের 1,30,000 হয়। তো আমরা এখানে 1,30,000 লিখলাম ইন্টারেস্ট। এরপর দেখেন সিবি মানে কম্পেনসেটিং ব্যালেন্স। কম্পেনসেটিং ব্যালেন্স দেখেন 10 লাখ টাকা আমাদের যে পরিমাণ টাকা ব্যাংক কেটে রাখছে সেটা হলো 20%। তো 10 লাখ টাকা 20% করলে আমাদের 2 লাখ হয়। এটা ছিল আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স, আর কিন্তু কিছু নেই। এইবার আমরা ইন্টারেস্ট আমরা 1,30,000 লিখলাম, 1,30,000। প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাদের 10 লাখ লিখলাম, কম্পেনসেটিং ব্যালেন্স 2 লাখ। আর ইন্টারেস্ট যেহেতু আমাদের অ্যাডভান্স নিয়ে নিচ্ছে, তার মানে ইন্টারেস্টটাও আমাদের এখানে বাদ যাবে, আমরা নিচেই লিখলাম এখানে ইন্টু 100, ছোটো করে লিখি যেহেতু ওর ভিতরে চলে গেছে। এরপর দেখেন আমাদের এখানে 1,30,000 আমরা লিখে নিলাম। আর আমরা লোন করেছিলাম 10 লাখ, তার থেকে 2 লাখ বাদ দেবো আর 1,30,000 বাদ দেবো, তাহলে আমাদের এখানে নিচে হবে হলো 6,70,000, তার মানে 6,70,000। তো এবার দেখেন ইন্টু 100। আমরা একটা জিনিস বুঝে আসি যে এই যে লোনের ব্যয়ের ক্ষেত্রে মনে রাখবেন নিচে আমার ইউজ টু লোন বসবে, অর্থাৎ যে পরিমাণ টাকা আমি লোন নেওয়ার পর নিজে ব্যবহার করতে পারছি। তো দেখেন লোন 10 লক্ষ টাকা নিয়েছি, কম্পেনসেটিং ব্যালেন্স ব্যাংক 2 লক্ষ টাকা আগেই কেটে নিল এবং ইন্টারেস্টটাও আগেই কেটে নিল, তাহলে আমি হাতে পাচ্ছি কিন্তু 6,70,000 টাকা। এবার দেখেন 1,30,000কে 6,70,000 দিয়ে ভাগ করবো আর 100 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের যেটা আসবে সেটা হলো 19.40%। এটাই ছিল আমাদের ব্যাংক লোনের অঙ্ক। এবার আমার কমার্শিয়াল পেপারের অঙ্ক করব। কমার্শিয়াল পেপারটা দেখেন কি বলেছে, টু ইস্যু কমার্শিয়াল পেপার টাকা 10 লাখ অফ 6 মান্থ পিরিয়ড অ্যান্ড নিড সেলস ভ্যালু টাকা 90,000 অ্যান্ড 50,000, 90 লাখ 50,000। দেখেন বলা হয়েছে কমার্শিয়াল পেপার ইস্যু করা হয়েছে 6 মাসের জন্য, যার ফেস ভ্যালু হলো 10 লক্ষ এবং সেলস ভ্যালু হলো 9,50,000। তো আমরা কমার্শিয়াল পেপারের সূত্রটা আগে লিখি, আমি এই পাশে লিখি, এটা আমাদের 3 নম্বর অপশন। তো আমরা লিখব কস্ট অফ কমার্শিয়াল পেপার। তার মানে এটা আমরা এপিআর দিয়ে প্রকাশ করব। তো এপিআর মানে দেখেন এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড এনএসভি ইন্টু 360 ডিভাইডেড ম্যাচুরিটি পিরিয়ড ইন্টু 100। তো আমরা দেখেন এখানে এফভি আমাদের
এফভি দেখেন দেওয়া আছে আমাদের কত 10 লক্ষ, মানে ফেস ভ্যালু। তো আমরা এখানে 10 লক্ষ লিখি। লিখলাম। এরপর দেখেন সেলস ভ্যালু। তো আমাদের এখানে দেখেন সেলস ভ্যালু দেওয়া আছে 9,50,000। তো এখানে সেলস ভ্যালু যা নিট সেল ভ্যালু তাই, কারণ এখানে আমাদের কোনো খরচ নেই। তো যদি খরচ থাকতো তো আমরা আলাদাভাবে এনএসভি বের করতাম। তো আমাদের এখানে 9,50,000 টাকাই হলো আমাদের সেলস ভ্যালু, এবং এটাই আমাদের নিট সেলস ভ্যালু। আর ম্যাচুরিটি পিরিয়ড হলো আমাদের এখানে 6 মান্থ, তার মানে 180 দিন। আমরা জানি 6 মাস সমান 180 দিন হয়। এবার দেখেন ফেস ভ্যালু আমাদের এখানে 10 লক্ষ আমরা লিখলাম, নিট সেল ভ্যালু আমার 9,50,000 লিখলাম। এখানেও আমরা নিট সেল ভ্যালু 9,50,000 লিখলাম। দেখেন এখানে 360 ডিভাইডেড 180 ইন্টু 100। এবার দেখেন এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের 50,000, আর 9,50,000 ভাগ, এরপরে দেখেন এটা থেকে এটা ভাগ করলে আমাদের এখানে 2 ইন্টু 100। এবার আমরা একবারেই করি। একবারে করলে আমাদের যেটা হবে যে প্রথমে আমরা এই 50,000কে 9,50,000 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসবে এখানে 10.53%। এটাই ছিল আমাদের কস্ট অফ কমার্শিয়াল পেপারের ব্যয়। তো দেখেন এই তিনটা ব্যয়ের মধ্য থেকে আমাদের সবচেয়ে কম খরচ হচ্ছে কমার্শিয়াল পেপারে, যেখানে আমাদের 10.53% সুদের হার। তার মানে এই পদ্ধতি, এই অল্টারনেটিভটাই আমরা কিন্তু এখানে গ্রহণ করব। তাই আমাদের এখানে লিখতে হবে, যেহেতু আমাদের শেষে কেন এবং মানে কোন অল্টারনেটিভ গ্রহণ করব এবং কেন, তাহলে আমরা এখানে কমেন্ট লিখি। আমি এখানে লিখি কমেন্ট দেখেন যে আমরা এখানে লিখবো, সিন্স কস্ট অফ কমার্শিয়াল পেপার আন্ডার অল্টারনেটিভ 3 ইজ চিপেস্ট 1, সো কোম্পানি শুড চুজ অল্টারনেটিভ 3। এসে সহজে আরও সহজে লেখা যায়, আপনারা যত সহজে লিখবেন ততই আপনাদের জন্য ভালো। তো আপনারা এবার লিখবেন যে দি কোম্পানি শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ, দি কোম্পানি শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ 3, তবে 3 নাম্বার অল্টারনেটিভ অর্থাৎ কমার্শিয়াল পেপার গ্রহণ করছে। তো বিকজ, যেহেতু আমাদের কেন বলেছে, তো আমরা এটা লিখি বিকজ ইটস ইন্টারেস্ট rate is lower than other। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।